তুতুন, উঠে পড় মা, ভোর হয়ে গেছে। শুধু মন না, শরীরটাকেও শক্তপোক্ত করে তুলতে হবে। চলো, আমি রেডি হয়ে গেছি। আধ ঘন্টা জগিং করতেই হবে। আর ভোরে উঠলে শরীর তরতাজা থাকে। ওঠো ওঠো, আর দেরি করো না। আমি তুতুন, অর্থাৎ তমালিকা মুখার্জি। রোজ এই একই বক্তব্য শুনে ইদানিং আমার ঘুম ভাঙছে। একান্নবর্তী এই মুখার্জি পরিবারের সব ঘরের দরজাগুলো এখনো বন্ধ। ঘরের একপাশে একটা সিঙ্গেল বেডে নাক ডেকে ঘুমিয়ে চলেছেন আমার বাবা অবনীমোহন মুখার্জি। আয়েশি মানুষ, নাক ডাকার তালে তালে তার ভুঁড়িটাও নাচছে। চোখ খুলেই আমার মা অর্থাৎ তনুশ্রী মুখার্জির সাথে চোখাচোখি হলো। ট্রাকস্যুট আর জগিং শু পরে তিনি তৈরি। আর উপায় নেই, ঝটপট উঠে 5 মিনিটের মধ্যে রেডি হয়ে গেলাম। মা মেয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে বড় জেঠির সামনে পড়লাম। তিনি তখন গলবস্ত্র হয়ে তুলসী তলায় প্রণাম সারছেন। আমাদের দেখেই তার মুখটা বিকৃত হয়ে গেল। বলি, তনু, তোমার বাপের বাড়ির ওই মেলেচ্ছ আদব কায়দাগুলো ওই ঢিঙ্গি 18 বছরের মেয়েটার মাথায় না ঢোকালেই কি নয়? কি জামা কাপড়ের ছিঁড়ি, যেমন মা তেমনি মেয়ে। মার যে কি মাথায় ব্যামো হয়েছিল, ওই সাহেব বাড়ির থেকে ঠাকুরপোর বউ নিয়ে এলেন, এরা বাড়ির সবার মাথা চিবিয়ে খাবে। গজগজ করতে করতে ঠাকুর ঘরে চলে যান তিনি। মা মুচকি হেসে বললেন, চল, দেরি হয়ে যাচ্ছে। আমার মা এক অদ্ভুত স্বভাবের মহিলা। এই প্রাগৈতিহাসিক যুগের বাড়িতে থেকেও এত মনের জোর তিনি কোথায় পান কে জানে। খুব কমই তাকে রাখতে দেখেছি, অথচ এ বাড়িতে তাকে তার আধুনিক মনের জন্য কম কথা শুনতে হয় না। উল্টো দিকে আমার বাবা অবনীমোহন এক আলাদা স্বভাবের মানুষ। পৈতৃক ব্যবসা দেখাশোনা করা আর আমার ঠাকুমার ভালো মন্দ সব নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা ছাড়া তার আর কোনো কাজ আছে বলে মনে হয় না। কিন্তু এর জন্য মা বাবার বোঝাপড়ার অভাব আমি কখনো দেখতে পাইনি। বেশ মনে পড়ে ছেলেবেলার কথা। মা আমাকে যখন ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চাইলেন, বাড়ির সকলের সে কি আপত্তি। ঠাম্মা বললেন, আমাদের বাড়ির মেয়েরা ওই মেলেচ্ছা স্কুলে পড়বে না। ওরা গরু শুয়োর কিনা খায়, 36 জাতের সাথে পড়ে ওদের আচার আচরণ শিখে মেয়ে দুর্বিনীত তৈরি হবে। আমাদের বনেদি বাড়ির মেয়েরা ভব্যতা শিখবে, অসভ্যতা নয়। আর ওই ফটফট করে ইংরেজি শিখে ও কি জজ ম্যাজিস্ট্রেট হবে? 2 দিন বাদে তো বিয়েই দিতে হবে। জেম্মার বাঁকা হাসিও এটাই বুঝিয়ে দিচ্ছিল তিনি ঠাম্মার কথায় সায় দিচ্ছেন। মা মিষ্টি হেসে উত্তর দিলেন, মা, ইংরেজি শেখা যে এখন ভীষণ প্রয়োজন। আমাদের তো পারিবারিক ব্যবসা। তুতুনের বাবা জ্যাঠার তো একদিন বয়স হবে। ভগবানের আশীর্বাদে আমাদের পরের প্রজন্মের 2টি সন্তানই কন্যা। বুবুনের বিয়ে হয়ে গেছে, এরপর ব্যবসার হাল তো কাউকে ধরতে হবে। ইংরেজিটা জানা থাকলে সে তো সব জায়গাতেই সুবিধে হবে। মা, জানি না বাপু, তোমরা আজকালকার মেয়ে, আমার কথা তো শোনার পাত্রী না। মেয়েকে সাহেবদের স্কুলে দাও, নিজেও 4 বেলা সেখানে গিয়ে বসে থাকো। ঘরের বউ বাইরে ধিঙ্গিপোনা না করলে এখন তো আবার আধুনিক হওয়া যায় না। সেই শুরু। তারপর থেকে প্রতি পদে মা আমাকে পথ দেখিয়ে নিয়ে চলেছেন। আমার পরিবারের কোনো লোককে পড়াশোনা নিয়ে মাথা ঘামাতে কোনো দিনই দেখিনি। আমার স্কুলের মিটিংয়ে বাবা কোনো দিনই থাকেননি। মা কিন্তু আমার পড়াশোনার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। রাত জেগে আমার নোট বানিয়ে দিয়েছেন। নিজে ভালো ইংরেজি বলতে পারতেন না, তাই স্পোকেন ইংলিশের ক্লাসে ভর্তি হয়েছেন। এসব কাজ করতে গিয়ে কিন্তু সংসারের কাজে তার একটুও গাফিলতি দেখিনি। ভোরবেলা রান্নাঘর থেকে সবার আগে তাঁরই গলার আওয়াজ শুনতে পেতাম। এত কর্তব্যপরায়ণ হওয়ার জন্য পরিবারের কাউকে কিন্তু কখনো তার প্রশংসা করতেও দেখিনি। প্রতি পদে এই বাড়ির লোক তাকে আর তার বাপের বাড়ির লোককে অপমান করত। আমার বাবাও কিন্তু কোনোদিন এর প্রতিবাদ করেননি। এর জন্য মাঝে মাঝে বাবার ওপরে আমার খুব অভিমান হতো। মায়ের তত্ত্বাবধানে আমি বেশ ভালোভাবেই হায়ার সেকেন্ডারির গণ্ডি ডিঙিয়ে গেলাম। স্কুলে আমি এনসিসি করতাম, বিভিন্ন পরীক্ষায় বেশ ভালোই ফল করেছিলাম। ছোটবেলা থেকেই ভারতীয় সেনাবাহিনী আমার কাছে আদর্শ ছিল। তাই পড়তে পড়তে স্থির করলাম ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে ভর্তি হব।
মাকে বলতেই তিনি ভীষণ খুশি হলেন। বললেন, বাড়িতে এখনই কিছু বলতে হবে না, তুমি ফর্ম ফিল আপ করো। করলাম ফর্ম ফিল আপ। লিখিত পরীক্ষায় বেশ ভালোভাবে উতরেও গেলাম। যখন পরিবারের কথা ভেবে ভয় করছে, সেই দুর্বল মুহূর্তে মা সব সময় আমার পাশে এসে দাঁড়িয়েছেন। বলেছেন, তুমি দেশের কাজে যোগ দিতে যাচ্ছ মা, কোনো পিছুটান রাখতে নেই। যেদিন ফিজিক্যাল ফিটনেসের পরীক্ষার চিঠিটা বাড়িতে এলো, সেটা গিয়ে পড়লো আমার জ্যাঠার হাতে। সেদিনটা আমি কোনো দিনও ভুলব না। কি চরম অপমানিত হতে হয়েছিল মাকে। তার এত স্পর্ধার জন্যই নাকি আমি এত স্বেচ্ছাচারী হতে পেরেছি। পরিবারের পুরুষদের একবার জানানোর প্রয়োজন বোধ করিনি। আমার মৃদুভাষী শান্ত মায়ের অন্য চেহারা দেখেছিলাম সেদিন। বাবার চোখের দিকে তাকিয়ে শান্ত কঠিন দৃষ্টিতে তাকিয়ে তিনি বলেছিলেন, মা বাবা সন্তানকে পৃথিবীতে আনে তার ভবিষ্যৎ তৈরি করে দেওয়ার জন্য। এই শতকে বসে একটা ছেলে আর একটা মেয়ের কোনো পার্থক্য আমি মানি না। আর যে মহান পেশা ও বেছে নিতে যাচ্ছে, তাতে বাধা দেওয়ার কোনো অধিকারই আমার নেই। নিজের মা বাবা অনেক ওপরে দেশমাতার স্থান। তোমাদের আপত্তি থাকলে মেয়েকে নিয়ে আমি চলে যাচ্ছি। আমার মা মেয়ের কোনো রকমে চলে যাবে। আমি তো অশিক্ষিত নই, ওকে আদর্শ ভ্রষ্ট হতে আমি দেব না। নির্বাক হয়ে গেল ঘর শুদ্ধ লোক। এতটা বোধহয় তারা আশা করেনি। পরদিন থেকে শুরু হলো আমার ফিজিক্যাল ফিটনেসের প্রস্তুতি। আমার যে মাকে আমি কোনো দিন শাড়ি ছাড়া আর কিছু পরতে দেখিনি, আমার সাথে তিনি তার নিজের জন্য ট্র্যাকস্যুট আর জগিং শু কিনে আনলেন। পক্ষী মাতার মতো ডানা দিয়ে আগলে তিনি তার সন্তানকে বহির্বিশ্বে ওড়ার জন্য সম্পূর্ণ পারদর্শী করে তুলতে চান। সকলের অলক্ষ্যে আমার মাকে আমি স্যালুট জানিয়েছিলাম সেদিন। ফিজিক্যাল ফিটনেসের পরীক্ষায় ভালোভাবেই পাশ করে গেছি আমি। উপায়ান্তর না দেখে বাড়ির সকলেও এবার এটা মেনে নিয়েছে। আগামীকাল আমি পুনা রওনা দেব ডিফেন্স একাডেমিতে যোগ দেবার জন্য। এখন আমি মায়ের গলা জড়িয়ে ধরে শুয়ে আছি। আমাকে শিশুর মতো আগলে রেখে ঘুমিয়ে পড়েছেন আমার জন্য লড়াইয়ের পর লড়াইয়ে ক্লান্ত মা। তার মুখের দিকে তাকিয়ে মনে মনে এই কথাগুলোই বললাম, তুমি তো আমার কাছে সত্যিই স্বর্গাদপি গড়িয়সী মা। তোমার এই মনের জোর যেন আমার আগামী দিনের পথে আলো দেখায়। সেই আলোই পথ চিনে দেশ মায়ের জন্য যে কোনো বিপদে ঝাঁপিয়ে পড়তে আমার পা যেন একটুও না কাঁপে।